পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ার হিড়ে বেশি ভিড় কমলাপুর ও সদরঘাটে, বাসে কম। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে 15 জন সহ দুর্ঘটনায় প্রাণ গেল 27 জনের, আহত 20। হামে আরও 17 শিশুর মৃত্যু, দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রকোপ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকায় এডিবির প্রশংসা প্রধানমন্ত্রীর। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ মাহদি আমিনের। দেখছেন ট্রান্সমেন্ট সংবাদ শিরোনাম, এইবারে বিস্তারিত। আজ পবিত্র হজের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনি প্রতিধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত 20 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি হজ যাত্রীর সংখ্যা 78,000-এর বেশি। আরাফাতে দিনভর ইবাদত বন্দেগিতে মশগুল থেকে হজের মূল খুতবা শুনবেন লাখো মুসল্লি। এরপর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে থাকবেন। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। পরদিন 10 জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে প্রতীকী শয়তানকে পাথর মারবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিয়ে মাথার চুল ফেলে ইহরাম ভাঙবেন হাজিরা। এরপর হাজিরা হবে পবিত্র কাবা শরীফ তাওয়াফ এবং 2 পাহাড় সাফা ও মারওয়া সাই করবেন। 11 ও 12 জিলহজ আবার শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা। 12 জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করার মধ্য দিয়ে শেষ হবে হজ। ঈদে ঢাকা ছাড়ার হিড়িকে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভিড়। অনলাইনে টিকিট বিড়ম্বনার কথা জানান যাত্রীরা, তবে যাত্রী চাপ কিছুটা কম বাস টার্মিনালগুলোতে। ওমর ফারুকের রিপোর্ট। ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে আপনজনের কাছে ফিরতে ট্রেনের প্ল্যাটফর্মে যাত্রীদের ছোটাছুটি। তীব্র গরমে হাত কাঁধে ব্যাগ, কারো কারো সন্তান সহ ট্রেনে ওঠার কষ্ট, তবু শিশুদের চোখে মুখে আনন্দ। দাদু বাড়ি যাচ্ছি ঈদ পালন করতে। আমি আমার নানু বাসায় যাচ্ছি। আমি, আমার বোন, খালামণি আর আমার আম্মু। স্বস্তি বড়দের মনেও, তবে বিলম্বে ট্রেন ছাড়া ও অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। ট্রেন তো 9টা 10-এ, এখন ওইখানে সম্ভব ডেট দিচ্ছে 10টা 45, আদৌ 10টা 45 ছাড়বে কিনা সন্দেহ আছে। 9টা 45, এখন প্রায় 11টা বাজতেছে, এখনো ট্রেনটা ছাড়তেছে না। বাচ্চাদেরকে নিয়ে বসে রয়েছি। আপনার ট্রেন ছাড়ার কথা আপনার 9টা 45, এখন বাজে আপনার 11টা সাড়ে 11টা। তো তাইলে আপনার তো এটা হয়ে গিয়ে না, মানুষের জন্য আপনার খুব কষ্ট না। অতিরিক্ত যাত্রী চাপ ও বৈরী আবহাওয়ার কারণে উত্তরবঙ্গের ট্রেনগুলো কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান রেলের মহাপরিচালক আফজাল হোসেন। রেল লাইন এর উপরে গাছপালাতে এটা রেল লাইনটাকে এটা অবরোধ ব্লক ছিল, এটা ক্লিয়ার করতে সময় লাগছে এটা। আর এছাড়া যেহেতু উত্তরবঙ্গ দীর্ঘ সবচেয়ে লম্বা রুট, এখানে আমাদের প্যাসেঞ্জারও বেশি, প্রত্যেকটা স্টপেজে অতিরিক্ত সময় দিতে হয়। প্রতিটা মনে করেন স্টপেজে আমাদের হয়তো 1-2 মিনিট থাকে, কিন্তু এখানে ধরেন 4-5 মিনিট করে আমাদের দেরি হয়। ঢাকা স্টেশনে আমাদের অনেক সময় ছাড়তে এমনি দেরি হয়, প্যাসেঞ্জার অনেক সময় দৌড়ে এসে ওঠে, এতে করে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেন আমরা একটু সময় নেই এখানে, সাবধানে যাতে ট্রেনটা ছাড়তে পারি। কমলাপুরের বিপরীতে কিছুটা ভিন্ন চিত্র বাস টার্মিনালগুলোতে। এখনও মিল কারখানা ছুটি না হওয়ায় বাসে যাত্রী চাপ কিছুটা কম। যাত্রী চাপ আসলে অন্যান্য বছরের চেয়ে এই বছরটা অনেক কম, কারণ এখন অনেক গাড়ি খালি যেতেছে। ভাড়া তো যেমন ব্যানারের গাড়ি যারা আছে তারা তো ভাড়া কখনো ইফতারের সময় বেশি লইতে পারে না। বিআরটিএর ভাড়ার চেয়ে বেশি নিলে মামলা হইবে, এই ভয়তে নেয় না। 650 লিখছিল কিন্তু 750 টাকা নিছিল, এবার কিন্তু 650 650, মানে লিখিত যা নিচ্ছ তাই। আগামী 2-1 দিনে যাত্রী চাপ বাড়বে বলে অপেক্ষা পরিবহন সংশ্লিষ্টদের। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ট্রেনে ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আহমেদ সারোয়ার। সরাসরি কথা বলছে তার সাথে। সারোয়ার, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন?
এইমাত্র এই প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জামালপুরের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে গেল তিস্তা এক্সপ্রেস। আপনি দেখেন যে যদি আসলে যদি জুম করে দেখানো যায় এই পুরো ট্রেনটার ছাদের উপরে যাত্রী ছিল এবং আছে এখনো। আপনি আমার ধারণা দেখা যাচ্ছে যে পুরো ছাদে যাত্রী ভর্তি এবং ভিতরে কি অবস্থা আপনি বুঝতেই পারছেন। এখন এখানে যে অবস্থা যাত্রীদের, এখান থেকে যে ভিড়টা দেখা যাচ্ছে, ভিতরে ঢোকার কোনো উপায় ছিল না তারা, এবং যারা ছাদে উঠেছে এবং ভিতরে যে ভিড় আছে সবার কাছ থেকে কিন্তু টিকিট আছে। এবার কিন্তু টিকিট ছাড়া কমলাপুর স্টেশনে ঢোকার তেমন একটা সুযোগ হচ্ছে না। এই স্ট্যান্ড বাই টিকিট নিয়েই আসলে এমন অবস্থা হয়েছে। এইখানে যে অবস্থা কমলাপুর ছেড়ে যাওয়ার পরে বিমানবন্দর এবং তারপরে স্টেশনগুলোতে যাত্রীদের কি অবস্থা আপনি এই চিত্র থেকে হয়তো বোঝাই যাবে, কারণ ওই স্টেশন থেকে আর কেউ ওঠার কোনো সম্ভাবনা নাই। একেবারে বাসে যেরকম ঝুলে ঝুলে যায়, এই ট্রেনেও এখন প্রতিটা বগিতে ঝুলে ঝুলে লোক যাচ্ছে, বিশেষ করে মহিলারা পর্যন্ত ঝুলে যাচ্ছে। এবং তাদের সাথে আমরা কথা বলেছি যে এত কষ্ট করে যাওয়ার কারণ কি। ওনারা বললো যে জামালপুরের সড়ক পথের যোগাযোগটা এত বিশ্রী বা এতটা অনুন্নত, যার কারণে ওনারা বাধ্য হয়ে এভাবে ট্রেনে করে যায়। এছাড়া আজকে জানেন যে আজকে থেকেই গার্মেন্টস শ্রমিকরা তাদের ছুটি হয়েছে এবং আর তাদের ঈদযাত্রা শুরু হয়েছে, সেই জন্য সকাল থেকেই কমলাপুর স্টেশনে প্রচুর চাপ আছে যাত্রীদের। এবং এই পর্যন্ত আমরা যতটুকু জানতে সব ওই তিস্তা একদম রাইট টাইমে ছেড়ে গেছে। শুধুমাত্র চিলাহাটি এক্সপ্রেস যেটা নীলফামারী, যেটি 6:45-এ যাওয়ার কথা, সেটি 8টা বাজে ছাড়ার জন্য এখনো সম্ভাব্য টাইম দেওয়া আছে, কিন্তু ট্রেন এখন এসে পৌঁছায়নি। এই উত্তরবঙ্গের এই ট্রেনটা একটু লেট আছে। এছাড়া চিটংয়ের ট্রেনও সময় মতো, অন্যান্য ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। তবে এই রকম ভিড় হবে কিনা পরের ট্রেনগুলোতে সেটা আসলে বলতে পারছি না। তবে অসম্ভব রকমের ভিড় নিয়ে তিস্তা কমলাপুর স্টেশন ছেড়ে গেল। সারোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদযাত্রার সর্বশেষ তথ্য নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সারোয়ার। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। ঈদুল আজহার ছুটির প্রথম দিনেই সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। এক সময়ের যানজট, দূষণ আর অব্যবস্থাপনার সদরঘাট যেন ফিরেছে ভিন্ন চেহারায়। নেই ঘাট শ্রমিকদের টানা হেঁচড়া, হকারদের উৎপাত এবং নৌকা যুগে লঞ্চে ওঠার হুড়োহুড়ি। বরং বয়োবৃদ্ধ আর রোগীর জন্য হুইল চেয়ার আর যাত্রীদের জন্য ট্রলির ব্যবস্থা এই পথে যাত্রীদের নতুন করে স্বস্তি জুগিয়েছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, বাড়তি ভাড়া আদায় বন্ধ, লঞ্চে শৃঙ্খলা আনা এবং দুর্ঘটনা তড়িৎ ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ সতর্ক রয়েছে সরকার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সদরঘাট লঞ্চ টার্মিনালে যেন লেগেছে আধুনিকতা আর মানবিকতার ছোঁয়া। বয়োবৃদ্ধ অথবা রোগীদের জন্য হুইল চেয়ার নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মচারীদের এই ব্যস্ততা সেই মানবিকতার দৃশ্যই মনে করিয়ে দেয়। অতিরিক্ত ভাড়া আদায়ের নেই কোনো অভিযোগ। প্রতিটি লঞ্চে ডিজিটাল বোর্ডে উল্লেখিত নির্ধারিত ভাড়ায় যাচ্ছেন যাত্রীরা। এছাড়া ঝক্কি ঝামেলাহীন ঈদযাত্রায় খুশি বাড়ি ফেরা মানুষ। আগের থেকে একটু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে, জ্যামজট একটু কম লাগতেছে। পরিবারের সঙ্গে ঈদ করব, ঈদের ছুটি আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ দিতেছে। কিছু প্রতিবন্ধী বা অসুস্থ যেই সব লোকগুলো আসে, যারা বয়স্ক লোকগুলো আসে, এদেরকে সরকারের মাধ্যমে কিছু আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছিলাম যে ওরা হুইল চেয়ারে করে খুব যত্ন সহকারে মানে লঞ্চে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এটা অতীতে ছিল না। কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ইনশাআল্লাহ লাগছে, অনেক ভালো লাগছে। ফ্যামিলি সবার সাথে, বাল বাচ্চারা ফ্যামিলি আগে চলে গেছে, আমি পরে যাচ্ছি। অতিরিক্ত বোঝাই কোনো লঞ্চ যাতে ঘাট ছেড়ে না যেতে পারে, এজন্য প্রশাসনের তদারকিও ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার থেকে বাড়ি ফিরতে শুরু করবেন পোশাক শ্রমিকরা, তাই তদারকিতে ব্যস্ত নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সিনিয়র যাত্রীদেরকে, অসুস্থদেরকে এখানে হুইল চেয়ারের ব্যবস্থাপনা আছে, ব্যাগের ক্ষেত্রে ট্রলির ব্যবস্থাপনা আছে। কুলিদের বিষয়ে বিভিন্ন অভিযোগ শোনা যেত, কোনোটাই শোনা যাচ্ছে না, এবং নির্দিষ্ট সময়ে লঞ্চগুলো আসছে এবং যাচ্ছে। এর চেয়ে আর কিছু নতুন করে যদি আপনাদের কাছে চাওয়া থাকে সেটি আমাদেরকে বলবেন। আমাদের উপরে একটি কন্ট্রোল রুম আছে, অভিযোগ কেন্দ্র আছে, তথ্য কেন্দ্র আছে, এবং কন্ট্রোল রুমের অনুমতি নিয়ে জাহাজকে ঘাটে প্রবেশ করতে হয়, অনুমতি নিয়ে এই ঘাট থেকে বের হতে হয়। সুতরাং একটি আধুনিক ঘাট ব্যবস্থাপনার বা যাত্রী সেবার যতগুলো উপকরণ থাকা দরকার সবগুলোই আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পরিচিত করানোর জন্য। ঝড় ঝঞ্ঝায় যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় সরকারের নানা প্রস্তুতির কথাও জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
দেশের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৭ জনের। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছে। সারা দেশে আলাদা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আর ১২ জনের, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। টাঙ্গাইল ছাড়াও মুন্সিগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ এবং দিনাজপুরের পার্বতীপুরে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বগুড়ায় নিহত হয়েছেন বাবা ছেলে সহ ৩ জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ যাত্রায় এবার টাঙ্গাইলের সড়কে প্রাণ ঝরল একসাথে ১৫ জনের। সোমবার ভোরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার যোগাচর সৈরাতল এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি হয়। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হন। নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকায়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি ২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দাম করে মনে করেন একটা শব্দ হয়েছে, শব্দ শুনে মনে করেন আমরা উঠে আসি যে কি হলো। পরে এসে দেখি যে এভাবে পুলিশ টুলিশ আসলো, আসার পরে মনে করেন ২ জন মনে করেন যে একজন মনে করেন গাড়ির ছিল, ২টা লোক বাঁচাছে। ওই ২টাই মনে করেন চিল্লাচিল্লি শুরু করছে যে লোক আছে, লোক মরে গেল। তখন মনে করেন আমরা আসা রড মড মনে করেন কাটিয়ে টান দিয়ে মনে করেন লাশগুলো বাই করেছি। ৩০ জন যাত্রী ছিল গাড়ির ভিতরে টাকাতে। ৩০ জনের মধ্যে মনে করেন ১৫ জন মারা গেছে। ২ জন আমরা মনে করেন কোদাল আইনা এবং শাবল আইনা খুঁজে উদ্ধার করছি, কিন্তু আরটি উদ্ধার করতে পারি নাই। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া রড বোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। তারা ঈদযাত্রায় বাড়ি ফিরছিলেন। ভোর ৫টার দিকে কালিহাতীর সৈরাতল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া টাঙ্গাইলে যমুনা সেতুর গোল চত্বরে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। ১৫ জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং ৯ জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। এদিকে বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান ও তাঁর ২ বছরের শিশুকন্যা পুষ্প নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আনিসুর রহমানের স্ত্রী আয়েশা বেগম। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যটনের একটু আগে ৫০ গজ আগে এই অ্যাক্সিডেন্টটা ওখানে হয়েছে। যারা স্পট ডেড তারা ওখানেই মারা গেছে, শুয়ে আছে, মাথাটা ফেটে গেছে। আর মেয়ের মা ওখানে বসে আছে। তারপর মেয়ের মার অবস্থাটাও বেশি খারাপ হওয়ার কারণে আমাদের সিএনজিতে আবার তাকে উঠে নিয়ে আমরা হাসপাতালে আসছি। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলাদা ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। রবিবার গভীর রাতে দোগাছি ও সমসপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়ায় এসব দুর্ঘটনা হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। হামাক্রান্তে রেকর্ড শিশু মৃত্যু যখন ভাবিয়ে তুলছে অভিভাবকদের, তখন সংক্রামক ব্যাধি ও মহামারী প্রতিরোধ নিয়ে কাজ করার প্রতিষ্ঠান IEDCR এর প্রায় সবাই ছুটিতে। এমন অবস্থায় বিশেষ ব্যবস্থা না নিলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্রয়োজনে সারা দেশের সাথে সংযোগ তৈরিতে দৃশ্যমান কন্ট্রোল রুম খোলারও পরামর্শ তাদের। এদিকে দেশে হামে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১২২৪ জন। রিপোর্ট মামুন আবদুল্লাহর। মাদারপুর যদি ভালো চিকিৎসা পাইতাম, আমার মাদারপুর শুধু সরকারি কোনো চিকিৎসা পায় নাই, হসপিটালে ওরা ভর্তি করে রাখছে। মাদারপুর শুধু ওষুধের জন্য প্রায় আমার ২৫,০০০ টাকা চলে গেছে। আমি মাত্র ২০,০০০ টাকা বেতনে চাকরি করি। সন্তানের অসুখে মায়ের কান্না দেখা গেলেও বাবারা চোখের পানি আটকে রাখার চেষ্টা করেন। কতটা অসহায় শরীয়তপুর সদরের মনের ঢালি। সন্তানকে বাঁচাতে ধার দেনা করে এসেছেন রাজধানীতে। তার মতো অসহায় অভিভাবকের অহরহ দেখা মিলবে রাজধানীর মহাখালীর হাম ডেডিকেটেড হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, হামের সাথে নিউমোনিয়া ও জটিল রোগে আক্রান্ত শিশুদের মৃত্যুর হারই বেশি। তারপর পরশুদিন রাত্রে দেখি যে অবস্থা অত একটা ভালো না, রেশরিটা পুরো চেহারা ভরে আছে, চোখ টোক লাল হয়ে গেছে। পর রাত্রে চালু করে নিয়ে আসছি।
বমি, জ্বর, তারপরে ডায়রিয়া, তারপরে মুখে খাবার খাইতে পারে না। নবাবগঞ্জ সরকারি হসপিটাল, ওই জায়গায় আপনার হামের ওই রকম কোনো চিকিৎসা নাই, তার জন্য আমাদের ঢাকা আসতে হয়। এই হামের কারণেও নিউমোনিয়াটা অনেক বেশি হয়, তো এই নিউমোনিয়ার জন্যই বেশি হাসপাতালে ভর্তিও হতে হচ্ছে অনেক রোগীকে, এবং মারা যাওয়ার সংখ্যাটাও এই নিউমোনিয়া এবং ব্রেইনে ইনফেকশনের কারণেও অনেক বাচ্চারা মানে বেশি খারাপ হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে অনেকে। দেশে যখন প্রতিদিনই হামে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে শিশুরা, যেখানে গত 2.5 দশকের রেকর্ড ভেঙে বিগত 2 মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত 56,000 ছাড়িয়েছে, তখন সংক্রামক ব্যাধি ও মহামারী প্রতিরোধ নিয়ে কাজ করা IEDCR ও জনস্বাস্থ্য অধিদপ্তর জনশূন্য। মানে ওরা কোথায় কই গেছে? ওনারা তো ওনারা বাসায় গেছে, মানে কেউ নাই, এমন চিত্র ভাবিয়ে তুলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরও। বলছেন, পরিস্থিতি সামলাতে দরকার ছিল দৃশ্যমান কন্ট্রোল রুমের। এই মহামারী নিয়ন্ত্রণের জন্য যে কাজগুলো, টিকা ছাড়াও সেগুলো সমন্বয়ের জন্য ডিজি হেলথের নেতৃত্বে পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার দৃশ্যমান একটা কেন্দ্র থাকা দরকার, যেটা ভার্চুয়ালিও যোগাযোগ থাকবে বিভিন্ন জেলার সাথে, বিভিন্ন ব্যক্তির সাথে, আবার ফিজিক্যালি শারীরিকভাবেও সেখানে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সময় সময় সেখানে যাবেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা না নিলে আরও ভয়াবহ হতে পারে হাম সংক্রমণ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এইদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সারা দেশে ইতিমধ্যে 2 কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এটি নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি বলে উল্লেখ করেন তিনি। সোমবার সকালে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আন্তরিকভাবে কাজ করছে সরকার। দেশের স্বাস্থ্য খাতের অন্যান্য সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশজুড়ে হামের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইপিআই কার্যক্রমের পাশাপাশি ডেকে ডেকে শিশুদের টিকা দেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার। রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দারের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে এডিবির প্রেসিডেন্ট এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে এডিবি তার কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে। মাহদি আমিন বলেন, লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো মজবুত করছে সরকার। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। জনগণের ভোটে নির্বাচিত সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, বর্তমান সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাতভিত্তিক 180 দিনের কর্ম পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে পুরো রাষ্ট্র কাঠামো একযোগে লক্ষ্য স্থির করে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর।
সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে সরকারের নেওয়া উদ্যোগ এরই মধ্যে দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সবকিছুই নিশ্চিত করা হচ্ছে। আমরা যা কিছু নিয়ে আলোচনা করি না কেন, সেই প্রায় প্রতিটি সংস্কারই বিএনপির 31 দফা থেকে অনুরণিত। তারপর আমরা সবাই মিলে জুলাই সনদে উপনীত হয়েছিলাম, যেটি গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে হয়েছিল। যতটুকু সমঝোতার ভিত্তিতে হয়েছিল এবং সেই জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে ঠিক যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে আমরা বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। গুম, খুন, হামলা, মামলা এবং দমন পীড়নের দীর্ঘ পথ অতিক্রম করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত মোট 10টি ক্যাবিনেট সভা সম্পন্ন করেছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 37টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় 62% সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট 23টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও পরিবেশ সম্মতভাবে অপসারণে টানা 3 দিনের বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 25,000-এরও বেশি পরিচ্ছন্নতা কর্মীর সহযোগিতায় ঈদের দিন 8 থেকে 12 ঘন্টার মধ্যে পুরো ঢাকাকে বর্জ্যমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নগর কর্তৃপক্ষ। মোবাশ্বের আহমেদের রিপোর্টে বিস্তারিত। আর কয়েকদিন পরই ঈদ উল আজহা। আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে প্রতি বছরই এই উৎসব পালন করে মুসলমানেরা। তবে পশু কোরবানির পর তৈরি হওয়া হাজার হাজার টন বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতি বছরের মতো এবারও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে। 2 সিটি মিলিয়ে প্রায় 25,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে এই কর্মযজ্ঞে। কোরবানি 3 দিন হয়, এই 3 দিনেই আমরা বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রস্তুত আছি। ফার্স্টের দিন একটু প্রেশার বেশি থাকে, সেকেন্ডে একটু কম, থার্ড দিন একটু অনেকটা কমে যায়। আমরা সরকারি নির্দেশ অনুযায়ী 12 ঘন্টার মধ্যে কোরবানির দিন বর্জ্য পরিষ্কার করে একটা নির্দেশনা আছে। 2100 গাড়ির মতো আমরা প্রিপারেশন নিচ্ছি যেন আমাদের স্মুথলি কাজগুলি করা যায়। আর আমাদের যান যন্ত্রপাতি, আমাদের ম্যান পাওয়ার যেটা লাগবে সেটা গতবার ছিল 12,853। সো এবার আমরা 13,000-এর মতো লোক আমরা প্রস্তুত রেখেছি। সরকার আমাদেরকে যেই সময় নির্ধারণ করে দিয়েছেন 12 ঘন্টার পূর্বে, আমরা আশা করছি তার চেয়ে অনেক আগেই আমরা বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। নগর কর্তৃপক্ষের পাশাপাশি নগরবাসীকেও কোরবানির বর্জ্য অপসারণ ব্যবস্থাপনায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ফার্স্ট হাফের ভিতরে 12টার আগে যদি কোরবানিটা করা সম্ভব হয়, তাহলে যদি করা হয় তাহলে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা একটু ভালোভাবে করতে পারবো। আমার অনুরোধ থাকবে সবাই যেন 12টার আগেই যেন কোরবানিটা সম্পন্ন করে, তাহলে আমাদের জন্য উপকার হবে। শুধু সিটি কর্পোরেশন পরিষ্কার করবে এটা তো নৈতিক দায়িত্ব থেকে আমাদের দায়িত্ব আমরা করব, কিন্তু আমার প্রিয় নগরবাসী যাতে এই বর্জ্যগুলো একটু সংরক্ষণ করে একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য এই আহ্বান জানানোর জন্য এই ক্যাম্পিং। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট 54টি ওয়ার্ডে 12,000 পরিচ্ছন্নতা কর্মী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে 13,453 জন কর্মী বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবে। এছাড়া বর্জ্য অপসারণে প্রায় 3,000 যান ও জীবাণুমুক্তকরণের লক্ষ্যে 55 টন ব্লিচিং পাউডার ছেটানো হবে। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা 7:30টার দিকে বস্তিতে আগুন লাগে, দ্রুতই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় বস্তিতে থাকা মানুষ জীবন বাঁচাতে দিক বিদিক ছোটাছুটি করে, অনেকে শেষ সম্বলটুকু রক্ষা করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও 8টি ইউনিট এতে যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও উদ্ধার তৎপরতায় অংশ নেয়। পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। তা সত্ত্বেও রাত 10:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতি নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্র এমন সময় এই হামলা চালালো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীর কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালায়। এই উপকূলীয় শহরটিতে ইরানের একটি বড় নৌঘাঁটি রয়েছে। ফুটবল। 5 জুন সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে সোমবার নতুন কোচ টমাস ডুলের অধীনে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। ফিফা র্যাঙ্কিংয়ে 211তম দেশ সান মারিনো। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও ইউরোপিয়ান দেশ বলে কথা। তার উপর প্রথমবার জাতীয় ফুটবল দল ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে, তাই ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন বিদেশি কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। এই ম্যাচের জন্য বাফুফে 30 জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল। তাদের নিয়েই প্রথম দিনের অনুশীলন হয়েছে কিংস অ্যারেনার ট্রেনিং মাঠে। শুধু জাতীয় দলের হেড কোচ টমাস ডুলিই নয়, তার পছন্দের নিয়োগকৃত ইতালিয়ান সহকারী কোচ মার্ক ব্রুনো জাতীয় দলের অনুশীলনে ব্যস্ত। সাথে ছিলেন স্থানীয় সহকারী কোচ হাসান আল মামুন। অনুশীলনে দলের খেলোয়াড়দের সাথে বোঝাপড়ায় বেশি গুরুত্ব দিয়েছেন নতুন কোচ। নিজের ফুটবল দর্শন শেয়ার করেছেন খেলোয়াড়দের সাথে। গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার আর ফরওয়ার্ডদের আলাদা আলাদা গ্রুপে ভাগ করে অনুশীলন করিয়েছেন। সেখানে পাসিং এবং রক্ষণ ভাগের ভুলভ্রান্তি কাটিয়ে ওঠার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ার হিড়িক। বেশি ভিড় কমলাপুর সদরঘাটে, বাসে কম। টাঙ্গাইলে রড বোঝায় ট্রাক উল্টে খাদে পড়ে 15 জন সহ দুর্ঘটনায় প্রাণ গেল 27 জনের, আহত 20। হামে আরও 17 শিশুর মৃত্যু। দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রকোপ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নের পাশে থাকায় এডিবির প্রশংসা প্রধানমন্ত্রীর। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ মাহাদি আমিনের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।